দেখো গত ক্লাসে আমরা ওজন সংক্রান্ত কিছু প্রবলেম করছিলাম। আজকে আমরা আরো নতুন কিছু প্রবলেম করব। বোর্ডে 7খানা অঙ্ক লিখেছি। কালকে আগের দিন দেখবে আমরা 5 পর্যন্ত করেছিলাম, তাই 5-এর পরে 6 থেকে সিরিয়াল দিয়েছি। তোমরা খাতাতে এগুলো নিশ্চয়ই করে নিয়েছো 1 2 3 4 5 করে। তো এখানে 6 থেকে নম্বর শুরু করে অঙ্কগুলো আগে লিখে নিও ভিডিওটা পজ করে, কারণ আমি এগুলো মুছে দেব, তারপরে আমরা সলভগুলো প্র্যাকটিস করব। তো দেখো আমরা একটু অঙ্কগুলো দেখি। দেখো প্রথম অঙ্কটা বলছে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তা তোমাদের আগেই বলেছি এই সমস্ত অঙ্ক করতে গেলে ইকুয়েশন কাজে লাগবে। একটা ইকুয়েশন আছে, এখন তোমরা প্র্যাকটিস করবে এগুলো, তাহলে আস্তে আস্তে মনে পড়ে যাবে। অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা মানে NaOH দিয়ে বিক্রিয়া করালে সোডিয়াম সালফেট তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, আর জল উৎপন্ন হয়। দিয়ে আমরা ব্যালেন্সড করে নিচ্ছি। জলটাকে বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল আমাদের সমীকরণ সমীকরণ। এখন বলছে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তাহলে অ্যামোনিয়াম সালফেট হচ্ছে এটা, আর কার পরিমাণ বলা আছে দেখো অ্যামোনিয়ার পরিমাণ বলা আছে, মানে এটা। তাহলে আগের দিনও যেরকম দেখেছিলাম আজকেও তাই একই ভাবেই করব। তাহলে এই দুটোর মধ্যে আমাকে অঙ্কটা দেওয়া হয়েছে, বাকি যে যৌগগুলো আছে সেগুলো এখানে আর প্রয়োজন পড়ছে না। তাহলে এখানে দেখো অ্যামোনিয়াম সালফেটের আগে কিছু নাই, মানে কি 1 আছে, তাহলে আমরা বলবো কি 1 অণু, বা এটাকে 1 মোল বলতে পারি। 1 অণু হচ্ছে 1 মোলও তাই। আর এখানে 2 আছে, তাহলে এখানে লিখে নিলাম 2 মোল। এবারে 1 মোল অ্যামোনিয়াম সালফেট এর ভর কত বের করব। এই তথ্যগুলো তোমাদের মাথায় লিখে দিচ্ছি, বারবার লিখে দেওয়া হবে না, মুখস্থ রাখবে, অনেক সময় অঙ্কে প্রয়োজন পড়ে। তো যেগুলো আমরা মোটামুটি দিলাম আপাতত হোক, পরে আবার নতুন কিছু আসলে আমরা উপরে লিখতে থাকবো। তাহলে 1 ইনটু, তাহলে 1 মোল বলে 1 দিলাম, এবার ব্র্যাকেটের ভিতরে এইটার মাস বের করব। তাহলে নাইট্রোজেন একটাই আছে 14, হাইড্রোজেন 4টে আছে, হোল 2 মানে এটাকে 2 দিয়ে গুণ, প্লাস সালফার একটা আছে, সালফার হচ্ছে 32, অক্সিজেন 4টে আছে, তাহলে 16 ইনটু 4 ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারলে? 1 মোলের জন্য 1 দিয়ে গুণ হলো, অ্যামোনিয়াম দুটো আছে বলে হোল 2, তার জন্য 2 দিয়ে গুণ, সালফেট সালফার একটা, অক্সিজেন 4। তাহলে এটা কত আসছে দেখে নাও। তাহলে কি আসবে, 14 আর 4 18 ইনটু 2 প্লাস 32 4 16 64, 1 দিয়ে গুণ আর রাখা হলে না রাখা হতে। তাহলে কত হচ্ছে 18 দুগুণে 36 প্লাস 32 প্লাস 64, তাহলে যোগ করলে কত আসছে 4 2 6 6 6 12 2 থাকলে 1 6 কে 7 7 3 10 আর 3 13 132। এবার 2 মোল অ্যামোনিয়া, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, নাইট্রোজেন একটা আছে তাহলে 14, আর হাইড্রোজেন 3টে আছে, তাহলে হচ্ছে 14 আর 3 যোগ করলে 17 17 দুগুণে 34। তাহলে আমরা কি বলবো, 34 গ্রাম অ্যামোনিয়া প্রস্তুতির জন্য 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট
প্রয়োজন, 34 গ্রাম অ্যামোনিয়া উৎপাদনে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তাহলে তোমাকে অঙ্কে দিয়েছে 6.8 গ্রাম, তাহলে কত হবে 132 বাই 34 ইনটু 6.8। তাহলে পয়েন্টটা তুলে দিলাম, নিচে আসলো 10, 34 দুগুণে 68, তাহলে গুণ করো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2 ভাগ 10, তাহলে হচ্ছে 26.4। অতএব বলবো 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। বোঝা গেল? তাহলে আমরা 6 অঙ্কটা করলাম। এরকম ভাবে ধাপে ধাপে এগোতে হবে, অঙ্ক জটিল নয়। আমরা যত বেশি প্র্যাকটিস করব ইকুয়েশনগুলো সম্বন্ধে জানতে পারবে, ইকুয়েশনগুলো জানতে পারলেই অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। আমরা পরের অঙ্কটা চলে আসি। দেখো বলছে CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় 55.5 গ্রাম CaCl উৎপাদনের জন্য কত গ্রাম HCl প্রয়োজন আর HCl এর মোল সংখ্যা কত। এই অঙ্কের ইকুয়েশনটা আমরা গতদিন একটা অঙ্কে করেছিলাম, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া। তো বিক্রিয়াটা তোমাদের এখন মনে আছে নিশ্চয়ই, CaCO3 প্লাস 2HCl সমান হচ্ছে CaCl2 প্লাস CO2 প্লাস H2। ব্যালেন্সড ইকুয়েশন আছে। দেখো ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুটো, হাইড্রোজেন দুটো, অক্সিজেন তিনটে, সব মিল আছে। তাহলে কার সাথে কার সম্পর্ক? CaCl2 এর পরিমাণটা দেওয়া আছে 55.5, আর তোমাকে বের করতে হবে HCl কতটা লাগবে। তাহলে CaCl2 এর সঙ্গে HCl এর হিসাব, বাকি তথ্য আমার ব্যবহার হচ্ছে না। তাহলে এখানে লিখব কি 2 মোল থেকে এটা লিখলাম 1 মোল। তাহলে ক্লোরিন এর পরের গুরুত্বটা আমরা লিখে রাখলাম 35.5। তাহলে দেখো হয়ে যাবে 2 ইনটু হাইড্রোজেন 1, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে হলো 2 ইনটু 36.5, তাহলে হচ্ছে 73। আর CaCl2 ক্যালসিয়াম 40, ক্লোরিন 35.5 ইনটু 2, ওভারঅল এটাকে 1 দিয়ে গুণ করলাম কারণ 1 মোল বলেছে। তাহলে এটা হলো 40 প্লাস 71, তার মানে হচ্ছে 111। তাহলে 1 দিয়ে যাই গুণ করো তাই থাকছে 111। তাহলে আমরা বলবো কি 111 গ্রাম CaCl2 উৎপাদনে 73 গ্রাম HCl প্রয়োজন। তাহলে এখানে বলছে 55.5 এ কত, তাহলে 73 বাই 111 ইনটু 55.5। এটুকু নিশ্চয়ই বুঝতে পারছো, একে কত এততে কত, একটা পর স্টেপ জাম্প দিচ্ছি। তাহলে 73 বাই 2 মানে হচ্ছে 36.5। তাহলে একটা অংশ হলো যে 36.5 গ্রাম HCl প্রয়োজন। আর বলছে কত মোল HCl প্রয়োজন। তাহলে দেখো HCl এর যদি আণবিক গুরুত্ব দেখো
তাহলে 36.5ই আসছে। তাহলে মোল সংখ্যা হিসাব করতে কি হবে, এই গ্রামে প্রকাশিত ভরকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হয়। গ্রামে প্রকাশিত ভরকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা বলবো 36.5 গ্রাম HCl সমান 36.5 ভাগ 36.5 বা 1 মোল। যা ভর বেরোবে তাকে তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলে আমরা তার মোল সংখ্যা গণনা করতে পারি। নেক্সট, দেখো বলছে আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিড শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। বড় গল্প দিয়েছে, দিয়ে সেইটার ইকুয়েশনও কি সেটাও বলে দিয়েছে। আয়রন পাইরাইটিসকে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়, যেটা সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতিতে লাগে, এই কথাটা বলছে। কিন্তু সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে বলছে না, লাগে এই কথাটা বলেছে, দিয়ে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। আয়রন পাইরাইটিসকে বাতাসে পোড়ালে এই ইকুয়েশনটা হয়। অঙ্কটা খুবই সহজ, কারণ ইকুয়েশনটাও তোমাকে বলে দেওয়া হচ্ছে। এই অঙ্কটা একবার মাধ্যমিকেও এসেছিল, রিসেন্ট 17-18 সালেই বোধহয়। তো যাই হোক, আয়রন পাইরাইটিস সেটা হচ্ছে FeS2, এটা হচ্ছে আয়রন পাইরাইটিস FeS2। আর সালফার ডাইঅক্সাইড উৎপাদন করা হচ্ছে, সালফার ডাইঅক্সাইড মানে হচ্ছে SO2। তা তোমাকে বলছে যে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeSO2 প্রয়োজন। আর Fe এর পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 56, বাকিগুলো এখানে আছে সালফার অক্সাইড যা লাগবে। তাহলে খুবই সহজ হয়ে গেল। এখানে 4 মোল থেকে পাচ্ছি কি 8 মোল, কারণ সমিত সমীকরণ তোমাকে অঙ্কে দেওয়া হয়েছে। ইকুয়েশনটা অপেক্ষিত বড় কঠিন বলে ইকুয়েশন অঙ্কে দেওয়া ছিল সে বছর। প্রত্যেক সময় দেওয়া থাকবে তা না, তবে এই ইকুয়েশনটা তোমাদের ক্লাস 10 পড়তে হবে। সালফিউরিক অ্যাসিড আছে, দেখবে তোমাদের অজৈব রসায়নগুলো চ্যাপ্টার আছে, ওখানে সালফিউরিক অ্যাসিড আছে, সেইখানে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে এই বিক্রিয়াটা তখন আমরা পড়ব। তো যাই হোক, 4 মোল, তাহলে 4 গুণিত Fe56, সালফার হচ্ছে 32 ইনটু 2, তাহলে 4 ইনটু 56 প্লাস 64, তাহলে কত হচ্ছে 0, 64 আর 56 তে যোগ করলে হলো 120, তার মানে হচ্ছে 480। আর 8 ইনটু সালফার 32 আর অক্সিজেন হচ্ছে 16 ইনটু 2, তাহলে 8 গুণিত 32 প্লাস 32, তাহলে 8 গুণিত 64, তাহলে 4 32 এর 2 হাতে থাকলো 3, 6 48 আর 3 51। তাহলে অঙ্ক হয়েই গেল। অঙ্কে বলছে কি 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন। তাহলে এখানে কত পেয়েছি 512, আর এখানে পেয়েছি 480, তাহলে এটাই উত্তর। 512 গ্রাম SO2 উৎপাদনে 480 গ্রাম FeS2 প্রয়োজন। অঙ্কটা খুবই সহজ দেওয়া হয়েছিল, সে বছর মাধ্যমিকে ছিল। শুধু অঙ্কটা ইকুয়েশনটা দেওয়া হয়েছে, অঙ্ক সহজ, শুধু তোমাকে তথ্য দিয়ে ঘাবড়ে দেওয়া। প্রথমে দেখো একটা বড় গল্প লিখে দিয়েছে সালফিউরিক অ্যাসিড ট্যাসিড। এবার ছাত্ররা কি করে ভাববে যে সালফিউরিক অ্যাসিড বা কোথায়, তাহলে আবার নিশ্চয়ই অন্য কোনো বিক্রিয়া লাগবে। তা সেরকম কিছুই না, অঙ্কটা খুব সহজ ছিল, শুধু তথ্য থেকে বেশি তথ্য দেওয়া ছিল, সেই তথ্য অ্যানালিসিস করতে গিয়ে ছাত্রদের অনেক সময় ভুল হয়। সেই জন্য বলছি অঙ্কটা খুবই সহজ, শুধুমাত্র বুঝে পড়বে সমস্ত অঙ্ক। নেক্সট দেখো,
বলছে 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে যতগুলি অণু থাকে কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে ততগুলি অণু থাকবে। তাহলে সালফার ডাইঅক্সাইড হচ্ছে SO2, তাহলে এর আণবিক গুরুত্ব কত? 32 প্লাস 16 ইনটু 2। আর সালফার ট্রাইঅক্সাইড মানে SO3 32 প্লাস 16 ইনটু 3। তাহলে দেখো মাথায় রাখবে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 গ্রাম অণু সালফার ডাইঅক্সাইড, আর 80 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড মানে হচ্ছে 1 গ্রাম অণু সালফার ট্রাইঅক্সাইড। আর তোমরা জানো অ্যাভোগাড্রো সূত্র অনুসারে আমরা জানি যে সম গ্রাম অণু পরিমাণ পদার্থে সব সময় সমান সংখ্যক মোল সম সংখ্যক অণু উপস্থিত থাকে। তাহলে যেহেতু 64 গ্রাম মানে 1 গ্রাম অণু, তাতেও অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, 80 গ্রাম মানেও হচ্ছে 1 গ্রাম অণু, তাতেও অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে আমরা বলবো কি 64 গ্রাম SO2 তে যতগুলো অণু থাকে 80 গ্রাম SO3 তে সমসংখ্যক অণু থাকে। তাহলে এখান থেকে তোমাকে কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে এই 6.4 গ্রাম পরিমাণ সালফার ডাইঅক্সাইড অণু আছে সেটা হিসাব করতে হবে। তাহলে আমরা বলবো 64 গ্রাম SO2 তে যে সংখ্যক অণু থাকে 80 গ্রাম SO3 তে সমসংখ্যক অণু থাকে। তাহলে তোমাকে বলছে কি 6.4 গ্রামে কত সংখ্যক অণু থাকবে? তাহলে 80 বাই 64 ইনটু 6.4, তাহলে 8 গ্রাম SO3 তে সমসংখ্যক অণু আছে। বুঝলেন? অঙ্ক ভেবে পড়ো, মোলের ধারণার অঙ্ক, এটা ক্লাস 9 এর মতন, 9 এরই জিনিস, মোলের ধারণার অঙ্ক। এটাও একটা সময় মাধ্যমিকে এসেছিল বোধহয়। নেক্সট আমরা চলে আসছি 10 নম্বর। দেখো বলছে দুই মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ার জন্য কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন? তাহলে আমাদের অ্যামোনিয়া তার আণবিক গুরুত্ব হচ্ছে 14 প্লাস 17। তাহলে 1 মোল অ্যামোনিয়া মানে হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া। এটা হচ্ছে সহজ বিষয় যে কত মোল দিয়েছে, 2 মোল বলা হচ্ছে। তাহলে 2 মোল অ্যামোনিয়া মানে হচ্ছে 34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া আমাকে প্রস্তুত করতে হবে। তার জন্য বলছে কত পরিমাণ নাইট্রোজেনের প্রয়োজন হবে। তাহলে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া তৈরি হয় সেই বিক্রিয়া তোমাদের মনে রাখতে হবে। N2 প্লাস 3H2 থেকে হচ্ছে 2NH3। তাহলে এখানে দেখছি কি 1 মোল নাইট্রোজেন থেকে আমি 2 মোল অ্যামোনিয়া পাচ্ছি। হাইড্রোজেনের প্রয়োজন নাই, অঙ্কে লাগছে না। তাহলে 1 মোল নাইট্রোজেনের ভর হচ্ছে 1 গুণিত 14 গুণিত 2 মানে হচ্ছে 28, আর 2 মোল অ্যামোনিয়ার ভর হচ্ছে 2 গুণিত 14 প্লাস 1 গুণিত 3, তাহলে 2 ইনটু 17 মানে হচ্ছে 34। তাহলে আমরা কি বলবো 34 গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে
28 গ্রাম নাইট্রোজেন প্রয়োজন। চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া প্রস্তুতিতে 28 গ্রাম নাইট্রোজেন প্রয়োজন। পরের অঙ্কটা দেখো, বলা হচ্ছে 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তা লোহিতপ্ত আয়রন থেকে হাইড্রোজেন প্রস্তুতির একটা বিক্রিয়া আছে। এইটা হচ্ছে সেই বিক্রিয়া, লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম মানে জলীয় বাষ্প, জল চালনা করা হয়েছে। তার রাসায়নিক সমীকরণ এটা 3Fe + 4H2 থেকে Fe3O4 + 4H2। তাহলে আয়রনের সঙ্গে হাইড্রোজেনের এখানে রিলেশন আছে। তাহলে আমি কি দেখছি, 3 মোল আয়রন থেকে 4 মোল হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে। তাহলে 3 মোল হাইড্রোজেন এই আয়রন মানে 3 গুণিত 56, তাহলে 318 1 15 1 16 168। আর 4 মোল হাইড্রোজেন মানে 8। তাহলে আমরা কি বলবো, 168 গ্রাম আয়রন থেকে 8 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে তোমাকে বলছে 21 গ্রাম আয়রন থেকে, তাহলে 8/168 ইনটু 21, অতএব 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। বুঝলে, অঙ্কের জটিলতা কিছু নাই, প্রতিটা অঙ্কের একটা ইকুয়েশন আছে। যত অঙ্ক প্র্যাকটিস করবে ইকুয়েশনগুলো তোমার পরীক্ষায় পরিচিত পড়া চাই। যদি পরিচিত রিঅ্যাকশন না পাও তাহলে তুমি অঙ্কের পদ্ধতি জেনেও কোনো লাভ করতে পারবে না। এই হচ্ছে অঙ্কের মোদ্দা কথা। অঙ্কের এমনি জটিল কিছু ব্যাপার নাই, প্রত্যেকটা অঙ্কের একটা করে ইকুয়েশন আছে। ইকুয়েশনটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট বলছে কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলের উপর দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। স্বচ্ছ চুন জল মানে হচ্ছে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর উপর দিয়ে কার্বন ডাই অক্সাইড চালনা করলে তৈরি হবে CaCO3 প্লাস H2O, CaCO3 প্লাস H2O। এই হচ্ছে সমীকরণ। এটা হচ্ছে চুন জল, কার্বন ডাই অক্সাইড চালনা করলাম, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো। তা বলছে কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলের উপর দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কোন দুটোর মধ্যে সম্পর্ক, কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট, বাকিগুলোর এখানে আর প্রয়োজন পড়ছে না। তাহলে কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে 1 মোল, ক্যালসিয়াম কার্বনেট এটাও হচ্ছে 1 মোল। বুঝতে পারলে কেন? দেখো সমিত সমীকরণ এখানেও এক আছে, এখানেও এক আছে। তাহলে আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত বলবো, হিসাব করি। তাহলে আসবে 1 ইনটু 44, 1 ইনটু ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 ইনটু 3, হিসাব করলে দেখবে আসবে 100। তাহলে আমরা বলবো কি 100 গ্রাম CaCO3 পাওয়া যায় 44 গ্রাম CO2 থেকে। তাহলে তোমাকে বলছে 50 গ্রাম CaCO3 পেতে 44/100 ইনটু 50।
তাহলে 22 গ্রাম CO2 প্রয়োজন। তাহলে আমরা বোর্ডে যে কটা লিখেছিলাম সবগুলো সলভ করলাম। আর একটা অঙ্ক আমি বোর্ডে লিখবো, এটা তখন জায়গা হয়নি। দেখো, আগেও বলছি আবারও বলছি যে তোমরা অঙ্কগুলো সবাই খাতায় কিন্তু করে নেবে, শুধু মোবাইলে থাকলে হবে না। এগুলোকে ভিডিও পজ করে করে খাতায় করে নেবে, প্র্যাকটিস করবে, না দেখে দেখে করার চেষ্টা করবে। বইয়ে সমজাতীয় অঙ্ক আছে, উদাহরণে করা আছে, এক্সারসাইজে করা আছে, সেগুলো করবে। এখানে তত্ত্ব সামান্যই, যেটুকু আগের দিন বলেছি তাই। এবার এখানে বিষয় হচ্ছে যে অঙ্কগুলোর ইকুয়েশনের জানা থাকলেই, ফর্মুলায় বসালেই অঙ্ক হয়ে যাবে, সমীকরণ ধরে ধরে অঙ্ক। আর একটু আমাদের তত্ত্ব আছে, বাষ্প ঘনত্ব, আণবিক গুরুত্ব সংক্রান্ত একটু আলোচনা আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে করব। যেহেতু এই ধরনের অঙ্ক আমরা প্র্যাকটিস করছিলাম, সেটাকে অল্প কিছু অঙ্ক করেছিলাম, তার জন্য আরো বেশি উদাহরণ আমরা আজকে আলোচনা করলাম বা করছি। কিন্তু তত্ত্ব আর একটু আছে। অনেকে বই পড়তে গিয়ে হয়তো ভাবতে পারে স্যার এগুলো বলেননি, তা কিন্তু নয়, আমরা সেগুলো আলোচনা করব। নেক্সট দেখো 13 নম্বর অঙ্ক বলছে, একটি অবিশুদ্ধ খাদ্য লবণের 5 গ্রাম পরিমাণে সিলভার নাইট্রেট চালনা করলে 9.812 গ্রাম সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। লবণটির শতকরা বিশুদ্ধতা কত? লবণটির শতকরা বিশুদ্ধতা কত? এখানে এজি, তার অ্যাটমিক ওয়েট আমি বলে দিলাম 108। বাকি তথ্য দেখো আমাদের বোর্ডে আগে থেকেই দেওয়া আছে। তো দেখো এই জাতীয় অঙ্ক কিভাবে সলভ করতে হয়, বিশুদ্ধতা এই জায়গাটা আগে করিনি, তার জন্য আমরা অঙ্কটা নতুন নিলাম। আমরা যেরকম জানি সেরকমই করি। খাদ্য লবণের সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়া, NaCl প্লাস AgNO3 AgCl প্লাস NaNO3। আর একটা তথ্য দিয়ে দিই, সোডিয়াম হচ্ছে 23। তো দেখো এই হচ্ছে আমাদের ইকুয়েশন, খাদ্য লবণের সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়া এরকম হয়। তাহলে খাদ্য লবণের প্রয়োজন নাই। AgNO3 কতটা দেওয়া হয়েছে, না সরি, খাদ্য লবণটাই লাগবে, কারণ এখানে 5 গ্রাম পরিমাণ লবণের সঙ্গে বলা হচ্ছে, আর AgCl এর পরিমাণটা দেওয়া আছে। তাহলে এই দুটোর মধ্যে হিসাব, তাহলে এটা ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে এটা 1 মোল, এটাও হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল NaCl 23 প্লাস 35.5 মানে হচ্ছে 58.5। আর 1 মোল AgCl সেটা কত হচ্ছে 1 * 108 প্লাস 35.5, তাহলে 0.5, 8 5 13 3 হাতে থাকলো 1, 3 আর 1 4, 143.5। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি কি যে 143.5 গ্রাম AgCl উৎপন্ন হবে এই 58.5 গ্রাম NaCl থেকে। হওয়ার কথা কখন? যদি NaCl টা সম্পূর্ণ বিশুদ্ধ থাকে।
কারণ অনেক সময় কি NaCl এর মধ্যে তো কোনো অন্য পদার্থ মিশে আছে, মাটি বালি এসব মিশে আছে। তাহলে যদি অন্য পদার্থ মিশে থাকে তাহলে সেইগুলো তো আর AgNO3 এর সঙ্গে বিক্রিয়া করবে না। তাহলে সেগুলো যদি NaCl এর সঙ্গে বিক্রিয়া না করে তাহলে AgCl উৎপাদনও সেখান থেকে আমরা পাবো না। তার জন্য যদি বিশুদ্ধ হতো 100% পিওর NaCl হতো তাহলে কিন্তু এই 58.5 গ্রাম থেকে 143.5 গ্রাম AgCl পাওয়া যেত। আমরা ধরে নিচ্ছি যে 100% বিশুদ্ধ। তাহলে 58.5 গ্রাম NaCl থেকে 143.5 গ্রাম AgCl উৎপন্ন হয়। তাহলে NaCl দেওয়া হয়েছে 5 গ্রাম, তাহলে সেখান থেকে কতটা পাওয়া যাবে? 143.5 বাই 58.5 into 5, আমি ক্যালকুলেটরে করে নিলাম 12.26 গ্রাম AgCl উৎপন্ন। তার মানে কি বুঝতে পারলে? যদি 100% পিওর হতো AgClটা, 100% যদি পিওর হতো তাহলে 12.26 গ্রাম AgCl উৎপন্ন হতো। কিন্তু দেখা যাচ্ছে কি তার পরিবর্তে তৈরি হয়েছে 9.812 গ্রাম। তাহলে আমরা এখানে কি বলবো? দেখো খুব ভালো করে লক্ষ্য করবে, এরকম অঙ্ক তোমরা টেস্ট পেপারে খুঁজলে পাবে। তাহলে আমরা বলবো 12.26 গ্রাম AgCl উৎপন্ন হলে NaCl 100% বিশুদ্ধ হতো। তাহলে যদি আমি 100% পিওর সল্ট নিতাম তাহলে কিন্তু 12.26 গ্রাম AgCl পাওয়া যেত। কিন্তু আসলে কি হচ্ছে, ওর মধ্যে কিছুটা অশুদ্ধি মিশে আছে বলেই তার পরিমাণটা কমে গিয়েছে, দিয়ে হয়ে গেছে কত? 9.812 গ্রাম। তাহলে 12.26 গ্রাম AgCl উৎপন্ন হলে আমরা NaClটাকে বলতাম 100% পিওর। কিন্তু আমরা পাচ্ছি কত? তাহলে 1 গ্রাম হলে কত শতাংশ পিওর হতো? 1/12.26% বিশুদ্ধ হতো। আর 9.812 গ্রাম আমি পেয়েছি। তাহলে আমি বলবো কি 100 × 9.812 বাই 12.26। তাহলে আসলো 80.03 বা এটাকে বলতে পারি 80 বলা যেতে পারে। তাহলে আমরা বলবো AgCl তাহলে খাদ্য লবণটি 80% বিশুদ্ধ ছিল। এই জাতীয় প্রবলেম তোমরা প্র্যাকটিস করবে, আমি আবার বাড়িতে করতে দেব তোমাদের। এই জাতীয় অঙ্কগুলো ভালো করে দেখে নিও। তারপরে আমরা একটু থিওরি আছে আর আরেক ধরনের অঙ্ক আছে আয়তন, ভর এবং আয়তন সংক্রান্ত, সেগুলো করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।